আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি বলিউডের একটি আন্ডাররেটেড হরর মিস্ট্রি মুভি, যার নাম হলো বারদবি। মুভিটিতে জন্ম মৃত্যু ও পুনর্জন্মের রহস্যকে তুলে ধরা হয়েছে। যদিও এটি একটি বলিউড হরর মুভি, তবে এতে বাংলা ও মারাঠি হরর মুভির ফিল পাওয়া যায়। আমার এই মুভির গল্পটি বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা অনন্ত নামের একজনকে দেখতে পাই। সে একজন শববাহী গাড়ির ড্রাইভার, অর্থাৎ মৃতদেহ শ্মশানে পৌঁছে দেওয়াই হলো তার কাজ। আজ রাতেও সে দুটি মৃতদেহ নিয়ে এসেছে। এছাড়াও অনন্তের একটি বিশেষ পাওয়ার আছে, সে আত্মাকে দেখতে পায় এবং আত্মা আশেপাশে থাকলে তা অনুভবও করতে পারে। কিন্তু এই পাওয়ার তার কী করে এলো অনন্ত তা জানে না। তার অতীত জীবন সম্পর্কে তার কিছুই মনে নেই। প্রায়ই সে এই চিন্তায় ডুবে যায় যে আমি কে, আমার উদ্দেশ্য কী। যাই হোক, ফেরার পথে অনন্ত দেখে যে মৃতদেহ সে নিয়ে এসেছে তাদের আত্মা এখনও সেই ভ্যানে আছে। অনন্তের জন্য এটি নতুন কিছু নয়, প্রায়ই তার সাথে এমন হয়। আত্মারা তার পিছনে লেগে থাকে। সে চুপচাপ ভ্যান বন্ধ করে বাড়ি চলে যায়। তার বাড়িটি একটি নির্জন এলাকায় অবস্থিত, আর সেই আত্মারা তার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত চলে আসে। কিন্তু অনন্ত তন্ত্রবিদ্যাও জানত, অর্থাৎ সে একজন তান্ত্রিকও ছিল। সে বাইরে গিয়ে তার সেটআপ তৈরি করে এবং তন্ত্রক্রিয়া শুরু করে মন্ত্র পড়তে থাকে। এরপর সেই দুটি আত্মা তার বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তার সামনে দাঁড়ায়। অনন্ত তাদের উপর সাবরী মন্ত্র প্রয়োগ করে। এই মন্ত্রটি ভূতপ্রেত থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয়। মন্ত্র পড়ার পর অনন্ত তাদের বলে, তোমরা অনন্তকাল পর্যন্ত এই পৃথিবীতে এভাবে ঘুরে বেড়াবে, তাই আমি আদেশ দিচ্ছি তোমরা তোমাদের নিজস্ব জগতে চলে যাও, সেখানেই তোমাদের মুক্তি। অনন্তের কথা শেষ হতেই সেই আত্মাদের সঙ্গে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে এবং তারা সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর অনন্ত গিয়ে প্রথমে গোসল করে এবং তারপর খাবার বানাতে শুরু করে। ঠিক তখনই তার মামা দাদুবার ফোন আসে। অনন্ত জিজ্ঞাসা করে, আজ হঠাৎ এতদিন পর কল করলে যে? দাদুবা বলে যে তোমার কথা খুব মনে পড়ছিল, তাছাড়া তুমি অনেক দিন ধরে আমার সাথে দেখা করতে আসোনি। তখন অনন্ত বলে কাজের চাপে সে সময় পায়নি। তারপর অনন্ত বলে যে দাদুবা, তোমাকে একটা কথা বলতে চাই। কিছুদিন ধরে আমার মায়ের স্বপ্ন দেখছি, ঠিক যেমন ছোটবেলায় দেখতাম। সে কোনো তান্ত্রিক বাবার সাথে বসে কোনো গ্রন্থ নিয়ে কথা বলছিল। তখন দাদুবা বলে, স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, তোমার মা তো একজন সাধারণ মহিলা ছিলেন। অনন্ত বলে যে কিন্তু এমন স্বপ্ন আমি আগে কখনো দেখিনি, এটা একদম সত্যি বলে মনে হচ্ছিল। তা শুনে দাদুবা বলে যে তুমি একটা কাজ করো, কিছুদিনের জন্য আমার কাছে থাকতে এসো, আর এইসব কাজ ছেড়ে দাও, এগুলো করে তোমার কী লাভ? তখন অনন্ত বলে জানি না, এই বলে সে ফোন কেটে দেয়। এরপরে দাদুবা বেদান্ত নামের একজন লোককে ফোন করে বলে যে অনন্ত আবার তার মা আক্কার স্বপ্ন দেখছে। আমার মনে হয় সঠিক সময় এসে গেছে। তার মানে দাদুবা সব জানত, কিন্তু সে অনন্তর থেকে এইসব লুকোচ্ছে। অন্যদিকে অনন্ত একটি ঘরে যায়। ঘরটি দেখে কোনো তান্ত্রিকের ঘর বলে মনে হচ্ছিল। সেখানে অনেকগুলি মটকা রাখা ছিল। তারপর সে একটি ছোট ঘরে যায়। সেখানে সে একটি মেয়ের মৃতদেহ দেখতে পায়, যার পাশে একটি বাক্স রাখা ছিল। সেই সময় মেয়েটি জীবিত হয়ে উঠে বসে এবং বার্দ শব্দটি উচ্চারণ করে। তারপরই হঠাৎ অনন্তের ঘুম ভেঙে যায়। তারপর সে গোসল করে অফিসে যাওয়ার জন্য রেডি হয় এবং আক্কার ফটো দেখে ভাবতে থাকে যে যদি আমার মা আক্কা একজন সাধারণ মহিলা হতেন তাহলে কেন এমন স্বপ্ন দেখলাম, এবং তাকে দেখে তো একজন তান্ত্রিক বলেই মনে হচ্ছিল। তারপর সে অফিসে চলে যায়। সেখানে একজন কর্মী তাকে বলে যে তার এক আত্মীয়র ছেলে কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে। ডাক্তার হাকিম সব দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তার মনে হয় এটা কোনো ভূত প্রেতের চক্কর, তাই সে অনন্তকে একবার তাকে দেখতে বলে। কিন্তু অনন্ত বলে যে সে এইসব কাজ ছেড়ে দিয়েছে এবং সরাসরি তাকে না বলে দেয়। আর আমরা এখানে জানতে পারি যে অনন্ত আগে মানুষের শরীর থেকে ভূতপ্রেত তাড়াতো। তারপর অনন্তের কাছে শান্তানাম নামের একজন লোকের ফোন আসে। সে বলে যে সে অনন্তকে ছোটবেলা থেকে চেনে এবং তার মায়ের একটি আমানত তার কাছে আছে, যা সে ফেরত দিতে চায়। সেজন্য সে অনন্তকে তার বাড়িতে আসতে বলে। অনন্ত তৎক্ষণাৎ শান্তানামের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে। অনন্ত দেখে যে শান্তানাম বেশ অসুস্থ অবস্থায় আছে। সে অনন্তকে জিজ্ঞেস করে যে দাদুবা কেমন আছে। কথা শুনে অনন্ত অবাক হয়। অনন্ত বলে আপনি দাদুবাকে কিভাবে চেনেন? তখন শান্তানাম বলে যে সে, দাদুবা এবং আক্কা তিনজনে একই গুরুর শিষ্য ছিলেন। তারা একই গুরুর কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখেছিলেন। তখন অনন্ত জানতে পারে যে তার মা আক্কা কোনো সাধারণ মহিলা ছিলেন না, বরং তিনি একজন তান্ত্রিক ছিলেন, ঠিক যেমন সে স্বপ্নে দেখেছিল। শান্তারাম অনন্তকে বলে যে আক্কার মৃত্যুর পর দাদুবা গ্রাম ছেড়ে তাকে নিয়ে শহরে চলে এসেছিলেন,
কিছুদিন সে তার কাছেই ছিল। তখন অনন্তের মানসিক অবস্থা ঠিক ছিল না এবং তার কিছুই মনে ছিল না। দাদু বা শান্তারামকে বলেছিলেন যে একটি দুর্ঘটনায় আক্কার মৃত্যু হয়েছে, যার গভীর আঘাত অনন্তের মস্তিষ্কে লেগেছে এবং সেই কারণে তার স্মৃতিশক্তি চলে গেছে। কিন্তু দুর্ঘটনার কথা শান্তারামের কাছে কিছুটা অদ্ভুত লেগেছিল, কারণ অনন্তের শরীরে দুর্ঘটনার কোনো চিহ্ন ছিল না। কিন্তু অনন্তের কিছুই মনে ছিল না, না তার শৈশব সম্পর্কে না আক্কা সম্পর্কে। কেউ যেন তার স্মৃতি মুছে দিয়েছে। অনন্ত বলে, তাহলে আপনার মনে হয় সেটা দুর্ঘটনা ছিল না, অন্য কোনো ব্যাপার ছিল? শান্তারাম বলে, জানি না, কিন্তু দাদুবার কিছু আচরণ আমার কাছে অদ্ভুত লেগেছিল। ছোটবেলায় যখন তুমি ঘুমের মধ্যে চিৎকার করতে, অদ্ভুত আচরণ করতে, তখন দাদুবা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে মানা করতেন। তখন আমি বুঝে গিয়েছিলাম যে তোমার উপর নিশ্চয়ই কোনো কালাজাদুর প্রভাব আছে। তারপর শান্তারাম অনন্তকে একটি বাক্স দেয় এবং বলে যে এটা তোমার মায়ের। এই বাক্সে একটি গ্রন্থ আছে যার নাম বারদবী, আর এই বাক্সটি অনন্ত তার স্বপ্নে দেখেছিল। শান্তারাম বলে যে এটা তাকে দাদুবা রাখতে দিয়েছিলেন, কিন্তু এখন তার সময় শেষ হয়ে গেছে, এটা আর সে রাখতে পারবে না, তাই এখন এটা অনন্তকে দিচ্ছে। অনন্ত জিজ্ঞাসা করে, দাদুবা আপনাকে এটা কেন দিয়েছিলেন? শান্তারাম বলে, জানি না, কিন্তু সম্ভবত তিনি এটা তোমার থেকে দূরে রাখতে চেয়েছিলেন। এরপর অনন্ত সেই বাক্সটি নিয়ে বাড়ি চলে যায় এবং তা খুলে সেই গ্রন্থটি দেখতে থাকে। কিন্তু সেটা স্পর্শ করা মাত্রই অনন্তের শরীর অবশ হয়ে যায়। সে নিচে পড়ে যায় এবং ছটফট করতে থাকে। এই সময় সে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়, যার সাথেও অদ্ভুত কিছু ঘটছিল, যেন তার শরীরে কিছু ভর করেছে এবং কেউ তার শ্বাসরোধ করছে। কিছুক্ষণ পর সেই বাচ্চা ছেলেটি মারা যায়, কিন্তু অনন্ত বেঁচে যায়। অনন্ত বুঝতে পারে যে এই গ্রন্থটি খুবই বিপজ্জনক। তারপর আমাদের অতীতের ঘটনা দেখানো হয়। আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। সে হলো আক্কার মেয়ে শামা। সে যখন ড্রয়িং করছিল ঠিক তখনই তার বাড়ির বাইরে একটি জিপ এসে থামে। শামা জানালা দিয়ে দেখে যে কিছু লোক একটি মেয়েকে নিয়ে এসেছে। মেয়েটিকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছিল। তারা তাকে আক্কার কাছে নিয়ে এসেছে। শামা দ্রুত উপরে যায় এবং কাঠের একটি পাটা সরিয়ে দেখতে থাকে। ঠিক তখনই আমরা দাদুবাকে দেখতে পাই, আর এখানে আমরা জানতে পারি যে সেই মেয়েটিকে ভূতে ধরেছে। তারপর দাদুবা সেই মেয়েটির হাতে একটি লাল সুতো বাঁধেন এবং কপালে ভস্ম লাগান। তারপর আক্কা সেই আত্মার সাথে কথা বলে যে তুমি কেন এই মেয়েটিকে আটকে রেখেছ? তখন আত্মাটি বলে, এই মেয়েটির বাবা যে অশ্বত্থ গাছটি কেটেছে সেটা আমার ঘর ছিল। আমি সেখানে শতাব্দী ধরে বাস করছিলাম। সে আমার ঘর ধ্বংস করেছে, আমি তার পুরো পরিবারকে ধ্বংস করব। অর্থাৎ এটি একটি ব্রহ্ম রাক্ষস। আক্কা তখন মেয়েটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু রাক্ষসটি বলে যে আমি এখন এই মেয়েটিকে ছাড়ব না, একে আমার সাথে কালো দুনিয়ায় নিয়ে যাব। তখন আক্কা বলে, তাহলে এবার তোমাকে বন্দি করতে হবে, কারণ তোমার কালো জগৎ সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে। এই কথা শুনে রাক্ষসটি আক্কাকে বলে যে আমি তোমাকে চিনি, তুমি প্রথম মানুষ যে আমাদের কালো জগতের বারদবী গ্রন্থে সিদ্ধি লাভ করেছে। কিন্তু তবুও রাক্ষসটি তার উপহাস করে এবং বলে যে তুমি আমাদের কালো জগৎ দেখতে পারবে, কিন্তু বারদবী ব্যবহার করতে পারবে না। তোমার গুরু তোমাকে কখনো এর অনুমতি দেবেন না, তুমি কিছুই করতে পারবে না, তুমি শুধু তার গোলাম। এই কথা বলে রাক্ষসটি হাসতে থাকে। তখন আক্কা তার উপর পবিত্র জল ছিটিয়ে দেয়, যে কারণে রাক্ষসটি ছটপট করতে থাকে। রাক্ষসটি খুব শক্তিশালী ছিল, কিন্তু তবুও আক্কার সামনে সে আত্মসমর্পণ করে এবং মেয়েটির শরীর ছেড়ে দেয়। তারপর আক্কা রাক্ষসটিকে বন্দি করে। দাদুবা তাকে মানা করে যে এই রাক্ষসদের এভাবে বন্দি করা ঠিক হবে না, এগুলি খুবই বিপজ্জনক। কিন্তু আক্কার কথা ছিল যে এরা কালো জগতের রহস্য জানে, তার অনেক কাজে লাগবে। দাদুবা আক্কাকে বলে, আমাদের গুরু এর অনুমতি দেননি, এভাবে তুমি গুরুকেও অপমান করছো। কিন্তু আক্কা কোনো কথা মানে না। আক্কা মনে করে অধিক জ্ঞান লাভের ইচ্ছা খারাপ কিছু নয়। এই কালো বিদ্যা দিয়ে সে মানুষের সীমা অতিক্রম করতে পারবে, আর সে দাদুবাকেও এটা শেখাবে। কিন্তু দাদুবা বলে যে আমার লক্ষ্য অন্য, আর তুমিও এই কালো বিদ্যার নেশা ছেড়ে দাও, এটা তোমাকে ধ্বংস করে দেবে। কিন্তু আক্কা এসব কথার কোনো গুরুত্ব দেয় না। এরপর সে সেই ছোট ঘরে যায় যেখানে সে রাক্ষসটিকে ধরে রেখেছিল। এখন সে একটি মটকা রেখে কিছু মন্ত্র পড়ে এবং মন্ত্রের প্রভাবে রাক্ষসটি মটকার মধ্যে চলে যায়। এরপর আক্কা মটকাটি ভালো করে বন্ধ করে একটি জায়গায় রেখে দেয়। আর আমরা এখানে দেখি যে সেখানে এমন অনেক মটকা রাখা ছিল, অর্থাৎ আক্কা বিভিন্ন ধরনের ভূত প্রেত এবং রাক্ষস বন্দি করে রেখেছিল। এদিকে তার মেয়ে শামা প্রায়ই উকি মেরে জানার চেষ্টা করত যে ভিতরে কি হচ্ছে। সে তার মাকে জিজ্ঞাসা করে যে তুমি ভিতরে কি করো, কিন্তু আক্কা তাকে কিছু বলে না এবং তাকে সেই ঘর থেকে দূরে থাকতে বলে। তারপর আমাদের বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়।
যেখানে অনন্ত দাদুবার সাথে দেখা করতে যায় এবং তাকে সেই গ্রন্থটি দেখায়। দাদুবা তা দেখে অবাক হয়ে যায়। সে বলে যে এটা তোমার কাছে কিভাবে এলো? অনন্ত বলে, আপনার গুরুভাই শান্তারাম আমাকে দিয়েছেন। তিনি আমাকে মায়ের সম্পর্কে সব বলেছেন। এখন আপনি বলুন, আপনি আমার থেকে কি লুকোচ্ছেন? তখন দাদুবা বলেন, তুমি কি জানতে চাও? অনন্ত বলে যে সব কিছু, আক্কার মৃত্যু কিভাবে হয়েছিল আর এই গ্রন্থের রহস্য কী। তখন দাদুবা বলেন যে আক্কা মাত্র 20 বছর বয়সে বিধবা হয়েছিল। তারপর সে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে এবং গুরুজির সাথে তার দেখা হয়। গুরু ভাইদের মধ্যে আক্কা সবচেয়ে মেধাবী ছিল। গুরুজি তাকে অনেক গোপন বিদ্যা শিখিয়েছিলেন, কিন্তু আক্কার উদ্দেশ্য ভালো ছিল না। সে এই বিদ্যাগুলোর অপব্যবহার করছিল। আক্কাই হলো প্রথম মানুষ যে কালো জগতের এই বারদবী গ্রন্থে সিদ্ধিলাভ করেছিল, আর এই গ্রন্থের কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু এটি বারদবীর দ্বিতীয় অংশ, এর প্রথম অংশ হারিয়ে গেছে। শুধু আক্কাই জানতো যে সেটা কোথায় আছে। দাদুবা অনন্তকে জিজ্ঞাসা করে যে তুমি কি স্বপ্নে এর প্রথম অংশ দেখেছ? অনন্ত বলে না। কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? দাদুবা বলে না, এমনি। তারপর অনন্ত বারদবী গ্রন্থটি নিয়ে যাওয়ার সময় দাদুবা তাকে বাধা দেয় এবং বলে যে এটা তোমার কাছে রেখো না। তখন অনন্ত তার কথা মেনে বইটি দাদুবার কাছেই রেখে যায়। তারপর সে আগের মতোই আবার তার কাজ শুরু করে দেয় এবং এবার যে দেহটি সে নিয়ে যাচ্ছিল সেটি একটি 8 বছরের বাচ্চা ছিল, যার মৃত্যু খুবই রহস্যজনকভাবে হয়েছিল। আর এই বাচ্চাটি অন্য কেউ নয়, সেই বাচ্চা ছেলেটি যাকে অনন্ত বারদবী স্পর্শ করার পর মরতে দেখেছিল। অনন্ত অনুভব করে এই বাচ্চাটি জানে না যে তার মৃত্যু হয়েছে, তাই তার আত্মাও চারিদিকে ঘুরে বেড়াবে। তখন অনন্ত তার বাড়িতে গিয়ে ছেলেটির জন্য অপেক্ষা করে এবং অন্যান্য আত্মাদের মতো সেও তার পিছনে পিছনে বাড়িতে পৌঁছে যায়। তারপর প্রতিবারের মতো অনন্ত যজ্ঞ করে এবং সাবরী মন্ত্র পড়ে বাচ্চাটিকে তার নিজের জগতে চলে যেতে বলে। বাচ্চাটি চলেও যায়, কিন্তু যখন অনন্ত গোসল করতে যায় তখন সে দেখে যে সেই বাচ্চাটি আবার ফিরে এসেছে। সে বলে যে আমি আমার মায়ের কাছে যেতে চাই। আমার নাম আদি, তোমার নাম কি? তারপর সে অনন্তর পিছনে পিছনে ঘুরতে শুরু করে, কিন্তু অনন্ত তাকে যতটা সম্ভব ইগনোর করছিল। পরের দিন অনন্ত যখন তার কাজে বের হয় তখন আদিও তার সাথে থাকে। সে মৃতদেহকে শ্মশানে জ্বলতে দেখে এবং সে অনন্তকে জিজ্ঞাসা করে যে তাদের কি হয়েছে, তাদের কেন জ্বালাচ্ছে। অনন্ত তাকে বলে যে তারা মারা গেছে, কিন্তু আদি কিছুই বুঝতে পারে না, কারণ আদি এখন অনেক ছোট। তারপর অনন্ত তার সমস্যা নিয়ে দাদুবার কাছে যায় এবং বলে যে একটি বাচ্চার আত্মা আমার পিছনে লেগে আছে। আমি তার উপর সাবরী মন্ত্রও ব্যবহার করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। সে আবার ফিরে এসেছে। তখন দাদুবা বলে যে তাহলে তার ইচ্ছা খুব শক্তিশালী হবে। সাধারণত কোনো আত্মার তার দেহের প্রতি আকর্ষণ 4-5 দিন থাকে। এটা সম্ভবত 12 দিন নেবে। 12 দিন পর এটা চলে যাবে, কিন্তু অনন্ত তাকে 12 দিন ধরে সহ্য করতে পারবে না। অনন্ত দাদুবাকে আরও বলে যে যখন আমি প্রথমবার গ্রন্থটি ধরেছিলাম তখন আমি আদিকে দেখেছিলাম। সেই সময় সে জীবিত ছিল। এটা শুনে দাদুবা বেশ অবাক হয় এবং বলে যে এটা কিভাবে সম্ভব। তখন অনন্ত বলে যে আমিও এটাই ভাবছি, জানি না, সব কিছুই খুব অদ্ভুত হচ্ছে। যাই হোক, রাতে অনন্ত আবার আদির উপর সাবরী মন্ত্র প্রয়োগ করে, কিন্তু এবারেও তার উপর কোনো প্রভাব পড়ে না। আদি আবার জিজ্ঞাসা করতে থাকে যে আমার মা কোথায়, আমি তাদের কখন দেখব। এই সময়ে অনন্ত ইমোশনাল হয়ে যায় এবং বলে যে তুমি চিন্তা করো না, একদিন তুমি তোমার মায়ের সাথে অবশ্যই দেখা করবে। তারপর আমাদের অতীতের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে অনন্ত আসলে আক্কার ছেলে নয়, সে অনাথ ছিল এবং মন্দিরে থাকতো। একদিন ঘুরতে ঘুরতে সে আক্কার কাছে আসে। তার উপর আক্কার দয়া হয় এবং তাকে তার কাছেই রাখে। তারপর ধ্যানের মাধ্যমে আক্কা সেই ব্রহ্ম রাক্ষসের কাছ থেকে জানতে পারে যে তার জীবনে বিপদ আসতে চলেছে। সে তার নিজের মৃত্যুও দেখতে পায়। রাক্ষস তাকে মা কালীর পূজা করতে বলে। আক্কা তাড়াতাড়ি গিয়ে দাদুবাকে বিষয়টি বলে এবং পরের দিন একটি বুড়োর কাছে শামাকে রেখে চলে যায়। তারপর একদিকে আক্কা যখন মহাকালীর পূজায় ব্যস্ত ছিল, অন্যদিকে তার অনুপস্থিতিতে ব্রহ্ম রাক্ষস মটকা থেকে বের হয়ে যায়। তখন সেই বুড়ো লোকটি এবং অনন্ত ঘুমোচ্ছিল, কিন্তু শামা রাক্ষসের কথা শুনে উঠে যায় এবং তার কথা শুনতে শুনতে সেই রুমে চলে যায়। সেখানে সেই রাক্ষস শামাকে দেখামাত্রই আক্রমণ করে। দাদুবা এবং আক্কা যখন ফিরে আসে তখন দেখে যে অনন্ত বসে কাঁদছে। তারপর আক্কা শামার মৃতদেহ দেখে। আসলে সেই রাক্ষস ইচ্ছাকৃতভাবে আক্কাকে বাইরে পাঠিয়েছিল। এটা তার একটি চাল ছিল, আক্কার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। যাই হোক, এদিকে অনন্ত এবং আদির বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এখন তার আদির সাথে থাকতে কোনো সমস্যা নেই। তারপর অনন্ত সেই রাতে আরও একটি স্বপ্ন দেখে।
যেখানে আদি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে চিনতে পারোনি এবং অনন্তকে তার পিছনে নিয়ে যায়। কিছুটা গিয়ে অনন্ত শ্যামাকে দেখতে পায়। আরেকটি রুমে অনন্ত বড় বড় শিংওয়ালা একটি ভয়ানক রাক্ষসও দেখতে পায়, যে হাতে বারদবী গ্রন্থটি ধরেছিল এবং এটি বইটির প্রথম অংশ ছিল। তারপরই অনন্তের ঘুম ভেঙে যায়। তারপর সে বুঝতে পারে যে আদি আশেপাশে কোথাও নেই। সে তাকে সব জায়গায় খুঁজে, কিন্তু তাকে কোথাও পায় না। এই সময় সে রাস্তায় দুটি ভিখারি বাচ্চাকে দেখতে পায়। সে তাদের কাছে ডেকে কিছু টাকা দেয়। আর ভিউয়ার্স, এই দুটি বাচ্চাকে মনে রাখবেন, কারণ গল্পের শেষে এই দুটি বাচ্চার বিশেষ ভূমিকা আছে। যাই হোক, তারপর অনন্ত দাদুবাকে গিয়ে বলে যে আদি চলে গেছে। তখন দাদুবা বলে যে আমি বলেছিলাম 12 দিনে সে চলে যাবে, তাই চলে গেছে। কিন্তু অনন্ত বলে যে সে তাকে এখন অনেক মিস করছে। এতে দাদুবা তার উপর রেগে যায় এবং বলে যে এত ইমোশনাল হওয়ার কিছু নেই, ভুলে যেও না সে কোনো মানুষ ছিল না। দাদুবা তাকে সতর্কও করে, কিন্তু শেষে দাদুবা জিজ্ঞাসা করে যে আদি কি তোমাকে বারদবীর প্রথম অংশের সম্পর্কে কিছু বলেছে? অনন্ত বলে না। কিন্তু আপনি এটা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? দাদুবা এবারেও কিছু বলে না, কিন্তু অনন্ত বুঝে গিয়েছিল যে দাদুবা তাকে পুরো সত্য বলেনি, এখনও কিছু লুকোচ্ছে। তারপর অনন্ত লুকিয়ে দাদুবার আলমারি চেক করে। সেখানে সে একটি পেপার পায়, তাতে বারদবী যজ্ঞক্রিয়ার পদ্ধতি সম্পর্কে লেখা ছিল এবং নিচে কোনো স্বামী বেদান্তের নামও লেখা ছিল। তারপর অনন্ত স্বামী বেদান্তের খোঁজ করে এবং তার সাথে দেখা করে। অনন্ত তাকে বলে যে আমি অনেক দিন ধরে অদ্ভুত সব স্বপ্ন দেখছি। কিছুদিন আগে একটি বাচ্চা মেয়ে এবং একটি রাক্ষস যে হাতে বারদবী ধরে আছে এমন স্বপ্নও দেখেছি। আমার ওই গ্রন্থটির সাথে কি সম্পর্ক, আর এটি আমাকে স্বপ্ন দেখাচ্ছে কেন? তখন স্বামী বেদান্ত বলে যে বারদবী হলো কালো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটি গ্রন্থ। এই গ্রন্থটির দুটি অংশ আছে, যাতে কোনো ভুল হাতে না পড়ে, তাই এর দুটি অংশ আলাদা আলাদা জায়গায় গোপনে রাখা ছিল। বারদবীর প্রথম অংশ 32 বছর ধরে এখানে রাখা ছিল, কিন্তু কয়েক বছর আগে এখান থেকে গ্রন্থটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। তখন থেকে আমরা প্রথম অংশটি খুঁজছি এবং সম্ভবত তুমি আমাদের এই বিষয়ে কিছু সাহায্য করতে পারবে। অনন্ত জিজ্ঞাসা করে যে আমি কিভাবে সাহায্য করব। স্বামী বেদান্ত বলে যে কারণ আমরা জানি যে এটা উধাও করার পিছনে আক্কার হাত আছে এবং সম্ভবত সে এখনও তোমার আশেপাশে থাকতে পারে কোনো না কোনো রূপে। সে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। যদি তুমি কিছু জানতে পারো তবে তাড়াতাড়ি এসে আমাদের বলবে। তারপর অনন্তের যাওয়ার পর স্বামী বেদান্ত দাদুবাকে কল করে বলে যে অনন্ত আমাকে স্বপ্নে যা দেখেছে সব কিছু বলেছে। সে বারদবী গ্রন্থের প্রথম অংশটিও দেখেছে। এটাই সঠিক সময়, তুমি বারদবীর দ্বিতীয় অংশ ব্যবহার করে তার মেমোরি ফিরিয়ে আনো। আক্কাও তার সাথে যোগাযোগ করবে। এটাই সুযোগ বারদবীর প্রথম অংশ আবার ফিরে পাওয়ার। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত আপনাদের হয়তো সব কিছু খুব কনফিউজিং লাগছে, কিন্তু শেষ পর্যন্ত সব ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তারপর অনন্ত দাদুবার সাথে দেখা করে। অনন্ত দাদুবাকে জিজ্ঞাসা করে যে এটাও কি সম্ভব, আক্কা কোনো রূপ নিয়ে এখনও আমার আশেপাশে থাকতে পারে? তখন দাদুবা বলে যে হতে পারে সেই বাচ্চাটি আক্কা ছিল এবং সে হয়তো তোমাকে নিয়ে খেলছে, তাই আজ থেকে সেই আদির উপর আর বিশ্বাস করো না। তারপর দাদুবা বারদবীর আসল রহস্য প্রকাশ করে। সে বলে যে বারদবী আসলে এমন একটি বিদ্যা যার মাধ্যমে মানুষ মৃত্যুকে জয় করতে পারে এবং অমর হতে পারে। আর এখানে আবার গল্পটি ফ্ল্যাশব্যাকে যায় এবং সেখান থেকে শুরু হয় যেখানে শ্যামার মৃত্যু হয়েছিল। এখানে আক্কা দাদুবাকে বলে যে কিছু সময়ের জন্য আমাকে শ্যামার সাথে একা ছেড়ে দাও। তখন দাদুবা বাইরে চলে যায় এবং কাঠ কাটতে থাকে। অন্যদিকে আক্কা প্ল্যানিং করছিল যে সে বারদবী বিদ্যা ব্যবহার করে শ্যামাকে আবার জীবিত করবে। এর জন্য সে শ্যামার আত্মাকে অনন্তর দেহে ঢুকানোর প্ল্যান করছিল, কিন্তু আক্কার কাছে বারদবীর দ্বিতীয় অংশই ছিল। প্রথম অংশটি তার কাছে ছিল না, সেটি স্বামী বেদান্তের কাছে ছিল। তখন আক্কা তার বিশ্বস্ত আরেকটি রাক্ষসকে মটকা থেকে বের করে এবং তাকে বারদবীর প্রথম অংশ আনতে বলে। তখন সে বারদবীর প্রথম অংশ স্বামী বেদান্তের আশ্রম থেকে চুরি করে নিয়ে আসে। তারপর আক্কা সেই রাক্ষসটিকে বলে যে আজ থেকে তুমি বারদবীর এই অংশটিকে প্রোটেক্ট করবে। তারপর আক্কা বারদবী ক্রিয়া শুরু করে। সে দুটি মাটির পুতুল বানায় এবং দুটি মুরগি বলি দেয়। সে শ্যামার মৃতদেহ এবং অনন্তকে একটি পিলারে বিপরীত দিকে বেঁধে রাখে। তারপর মাঝখানে আগুন জ্বালায় এবং সামনে বারদবী রেখে মন্ত্র পড়তে থাকে। খুব দ্রুত এই ক্রিয়ার প্রভাব দেখা যায়। অনন্ত খুব কাঁপতে থাকে এবং সাথে সাথে আক্কারও কিছু হতে থাকে। বাইরে দাদুবা লক্ষ্য করে যে হঠাৎ পুরো এলাকায় ঘন অন্ধকার ছেয়ে গেছে। কুকুর জোরে জোরে ঘেউ ঘেউ করছিল
এবং সব পাখি মরে পড়তে থাকে। এমন মনে হচ্ছিল যে আকাশ থেকে মৃত্যু বৃষ্টি হচ্ছে। দাদুবা জানালা দিয়ে দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই ভিতরে ভয়ঙ্কর কিছু হচ্ছে, কিন্তু আক্কা দরজা বন্ধ করে রেখেছিল। দাদুবা তখন দরজা ভেঙে ভিতরে যায়। ভয়ঙ্কর শব্দ এবং এমন পরিবেশ দেখে দাদুবাও খুব ভয় পেয়ে যায়। সে চিৎকার করে আক্কাকে এইসব বন্ধ করতে বলে, কিন্তু আক্কা নিজেই হুঁশে ছিল না। দাদুবা তখন উপায় না দেখে বারদবি ক্রিয়ার আগুন নিভিয়ে দেয়। তখন এই ক্রিয়ার খারাপ ফল আক্কাকে ভোগ করতে হয়। সে মরার সময় দাদুবাকে বলে যে তুমি খুব বড় ভুল করেছ। তারপর শেষে সে শুধু দুটি শব্দ বলে, স্মৃতিশ্লোক এবং অনন্ত। এরপরে সে তার প্রাণ ত্যাগ করে। সেই রাক্ষসও বারদবির প্রথম অংশ নিয়ে উধাও হয়ে যায়। তারপর দাদুবা দেখে যে অনন্তের শ্বাস চলছে। সে জীবিত ছিল, কিন্তু তার সমস্ত স্মৃতি মুছে গিয়েছিল। দাদুবা অনন্তকে বলে যে তার কিছু মনে নেই, কারণ তার দেহে অনন্ত নয়, বরং শ্যামার আত্মা আছে। সে হলো শ্যামা। আসলে বারদবির প্রথম অংশকে সঞ্জীবনী বলে এবং দ্বিতীয় অংশকে স্মৃতি। সঞ্জীবনীর মাধ্যমে কোনো আত্মা তার দেহ বদল করতে পারে, কিন্তু তার আগের দেহের সাথে জড়িত কোনো কথা মনে থাকে না। এর জন্য বারদবির দ্বিতীয় অংশ অর্থাৎ স্মৃতিশ্লোক ব্যবহার করতে হয়, এবং আক্কা বারদবির এই অংশটি রেখে গিয়েছিল যাতে সঠিক সময়ে দাদুবা শ্যামার স্মৃতি ফিরিয়ে দিতে পারে। তখন অনন্ত দাদুবাকে অনুরোধ করে যে দয়া করে তাড়াতাড়ি শ্যামার মেমোরি ফিরিয়ে দাও। আক্কার সাথে কাটানো মুহূর্তের স্মৃতি আমি ফিরে পেতে চাই। তখন দাদুবা অনন্তকে সেইভাবে একটি পিলারে বেঁধে তার উপর বারদবি ক্রিয়া করে এবং স্মৃতিশ্লোক পড়ে। কিন্তু এরপরেও অনন্ত খুব অদ্ভুত আচরণ করতে থাকে। সে শ্যামার মতো নয়, বরং আক্কার মতো আচরণ করছিল। আর আমরা এখানে জানতে পারি যে আসলে অনন্তর দেহে শ্যামা নয়, বরং আক্কার আত্মা ছিল। দাদুবা সেই ক্রিয়াতে বাধা দিয়েছিল, যার ফলে সব গোলমাল হয়ে গিয়েছিল। আক্কা দাদুবাকে বলে, তুমি খুব বড় ভুল করেছিলে, কিন্তু কোনো সমস্যা নেই। এখন আমি চলে এসেছি, আমি সব ঠিক করে দেব এবং প্রথম অংশে চিন্তা করো না, এটা আমার কাছে সুরক্ষিত আছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। দাদুবা এটা জানতে পেরে হতবাক হয়ে যায়। তখন সে আক্কার পুরো প্ল্যান বুঝতে পারে, কেন আক্কা প্রথম অংশ উধাও করে দ্বিতীয় অংশ রেখে গিয়েছিল। আসলে আক্কা বুঝে গিয়েছিল যে বারদবি ক্রিয়ায় সব গোলমাল হয়ে গিয়েছে। শ্যামা নয়, বরং তার আত্মা অনন্তের দেহে ট্রান্সফার হবে, কিন্তু কোনো স্মৃতি ছাড়া। তাই প্রথমে সে দাদুবাকে অনন্তের উপর স্মৃতিশ্লোক পড়ার হিন্ট দিয়েছিল, যাতে তার স্মৃতি সে ফিরে পায়। তারপর আক্কা তার স্বপ্নের অর্থও বুঝতে পারে। সে অবশেষে আদিকে চিনতে পেরেছিল। সে অন্য কেউ নয়, তার মেয়ে শ্যামা, যে এবার আদিরূপে জন্মগ্রহণ করেছিল, এবং এই কারণেই সে তার সাথে এতটা ইমোশনাল হয়ে পড়েছিল। তারপর আক্কা শ্যামাকে আবারও দেখতে পায়। যাই হোক, শেষে আক্কা সেই ভিক্ষুক শিশুদের ভ্যানে করে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং তাদের সঙ্গে বারদবি ক্রিয়া করে। সেখানে আক্কা সেই মেয়েটির দেহ গ্রহণ করে এবং শ্যামা অর্থাৎ আদিকে ছেলেটির দেহে প্রবেশ করায়, আর শ্যামা আবারও জীবিত হয়ে ওঠে। এরপর আমরা আক্কাকে বলতে শুনি যে তারা এইভাবে অনন্তকাল ধরে ঘুরে বেড়াবে এবং দেহ পরিবর্তন করে তারা সর্বদা বেঁচে থাকবে। শেষে আমরা অনন্তর দেহকে পাথরের মধ্যে পড়ে থাকতে দেখি, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।